সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন। এই গঠনটার আজকে প্রায় লাস্টের দিকে আমরা চলে এসেছি, বিভিন্ন পার্ট আমি আলোচনা করেছি সমস্ত বিষয়গুলো। তাহলে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সোমারফিল্ড মডিফিকেশন বা সোমারফিল্ডের মডেল। এটা ঠিক মডেল বলা যাবে না, সোমারফিল্ড মডিফিকেশন বলা যাবে। আচ্ছা, ক্লাস 11 এবং ক্লাস 12 যারা আছো তাদের জন্য, আর নিট পরীক্ষা যারা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো। এর আগে আমরা দেখেছিলাম যে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেল দিয়েছিল। এই মডেলটা অত্যন্ত সায়েন্টিফিক মডেল ছিল। এই রাদারফোর্ড অ্যাটমিক মডেলে কিছু কিছু ত্রুটি ছিল, যেমন রাদারফোর্ড অ্যাটমিক মডেল পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি, 1 নম্বর। 2 নম্বর, আমাদের যে ইলেকট্রনের ব্যাসার্ধ সেটা বের করতে পারেনি। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, ইলেকট্রনের গতিবেগ কত, সেটা কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেল দিতে পারেনি। এই ত্রুটিগুলো দূর করার জন্য ঠিক 2 বছর পর 1913 সালে নিলস বোর একটা মডেল দিলেন রাদারফোর্ড অ্যাটমিক মডেলের উপর ভিত্তি করে। আর এই যে নিলস বোর অ্যাটমিক মডেল, এই মডেলটা কিন্তু আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ দূর করেছিল, বাট নিলস বোরের নিজস্ব কিছু ত্রুটি দেখা দিয়েছিল। মেনলি দুটো ত্রুটি ছিল। একটা ত্রুটি সেটা হচ্ছে যে হাইড্রোজেনের রেখা বর্ণালীতে যে 4টে উজ্জ্বল রেখা পাওয়া যাচ্ছিল, আমরা এর আগে দেখিয়েছিলাম যে হাইড্রোজেনের রেখা বর্ণালীতে যে 4টে উজ্জ্বল রেখা পাওয়া যাচ্ছিল, এইগুলোকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালীবীক্ষণ যন্ত্রে যদি দেখা যায় তাহলে এই রেখাগুলো কি হচ্ছিল, অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যাচ্ছিল। অর্থাৎ একটু যদি দেখানো যায় তাহলে দেখা যাবে, এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে যদি 4টে রেখা পাওয়া যাচ্ছিল, তাই না? প্রথমেটা কি ছিল না, প্রথমেরটা হচ্ছে লাল, তারপরটা কি ছিল নীলাভ সবুজ, তারপরটা ছিল নীল, তারপরটা ছিল বেগুনি। তাহলে হাইড্রোজেনের রেখা বর্ণনাতে এই 4টে আমাদের রেখা পাওয়া যাচ্ছিল। এই 4টে রেখার যে কোনো একটাকে, মনে করো এটাকে যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালীবীক্ষণ যন্ত্রে এটাকে যদি পাঠানো হয়, হচ্ছে হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপিক মেশিন, তাহলে দেখা যাবে এই রেখাগুলো এক একটা রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যাচ্ছে। অর্থাৎ এক একটা লাইন অসংখ্য সূক্ষ্ম লাইনের সমষ্টি, মানে একটা লাইন অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম লাইনের সমষ্টি। এই যে একটা রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায়, এই ঘটনাকে বলা হচ্ছে পারমাণবিক বর্ণালীর সূক্ষ্মতর গঠন। অর্থাৎ এই এক একটা রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় কেন ভেঙে যায়, এটা কিন্তু নিলস বোরের অ্যাটমিক মডেল ব্যাখ্যা করতে পারেনি। তাহলে এটা একটা ত্রুটি ছিল। আরেকটা ত্রুটি ছিল কি, বলছে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা, অর্থাৎ একটা রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায়, এই একটা সূক্ষ্ম রেখাকে, এই একটা সূক্ষ্ম রেখা এখান থেকে নিয়ে কালেক্ট করে যদি এটার উপর যদি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, কি প্রয়োগ করা হয় না, চৌম্বক ক্ষেত্র। তাহলে এক একটা সূক্ষ্ম রেখার উপর যদি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা যায় তাহলে দেখা যাবে যে এক একটা সূক্ষ্ম রেখা আরো সূক্ষ্মতর রেখায় ভেঙে যায়। অর্থাৎ এক একটা সূক্ষ্ম রেখা তার উপর যখন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন দেখা যাবে এই এক একটা সূক্ষ্ম রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমষ্টি। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে একটা সূক্ষ্ম রেখা ভেঙে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় পরিণত হওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে জিমেন এফেক্ট। আর এই একই রকম ক্রিয়া দেখা যায়, মানে একই রকম ঘটনা দেখা যায় যদি একটা সূক্ষ্ম রেখার উপর তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়, তাহলে দেখা যাবে যে এক একটা সূক্ষ্ম রেখা অসংখ্য সূক্ষ্ম রেখায় ভেঙে যায়। এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একটা সূক্ষ্ম রেখা আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে স্টার্ক এফেক্ট। এই জিমেন এফেক্ট আর স্টার্ক এফেক্টের ব্যাখ্যা কিন্তু নিলস বোরের অ্যাটমিক মডেল দিতে পারেনি। তাহলে এই দুটো হচ্ছে মেনলি ত্রুটি ছিল আমাদের নিলস বোরের অ্যাটমিক মডেল। এই দুটো ত্রুটি ব্যাখ্যা করার জন্য নিলস বোরের অ্যাটমিক মডেলের ঠিক 2 বছর পর, অর্থাৎ 1915 সালে নিলস বোর অ্যাটমিক মডেল দিয়েছিল 1913, রাদারফোর্ড দিয়েছিল 1911, রাদারফোর্ডের 2 বছর পর দিয়েছিল নিলস বোর 1913-তে, আর 1913 ঠিক 2 বছর পর তার এই ত্রুটিগুলো দূর করার জন্য বিজ্ঞানী সোমারফিল্ড 1915 সালে এই বোর তত্ত্বটাকে একটু পরিবর্তন ঘটালো। মানে বোরের যে তত্ত্বটা ছিল, বোরের যে মডেল ছিল সেই মডেলটা একই রেখে দিয়েছিল, বাট এই মডেলটা একটু কি করেছিল, মডিফিকেশন করে দিয়েছিল বিজ্ঞানী সোমারফিল্ড। এই সামান্য মডিফিকেশনের ফলেই কিন্তু টোটাল বোরের যে ত্রুটিগুলো ছিল সেটা টোটালি দূর হয়ে গেছে এবং একটা মডার্ন অ্যাটমিক মডেল হিসাবে আজকে বিবেচিত হয়েছে, যেটা যে সোমারফিল্ড মডিফিকেশন বলতে পারি, যেটা সোমারফিল্ড মডেল হিসাবে যাওয়া। তাহলে মূল বিষয়টা সোমারফিল্ড বোর তত্ত্বটাকে কিরকম পরিবর্তন ঘটিয়েছিল সেইটা একটু দেখো, মূল বিষয়টা। তাহলে বোর মডেল কি বলছে, বলছে এটা যদি একটা পরমাণু হয়, এটা পরমাণুর নিউক্লিয়াস। তাহলে বোর মডেলের মূল বিষয়টা কি ছিল, যে পরমাণুকে যদি একটা গোলক হিসেবে ধরো,
তাহলে পরমাণু কেন্দ্রে কি থাকে না প্রোটন থাকে, মানে পজিটিভ আধানগুলো থাকে। আর ইলেকট্রনগুলো কি হয়, বলছি ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার পথে নয়, স্পেশাল কতগুলো বৃত্তাকার পথে, অর্থাৎ বিশেষ কতগুলো বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এই হচ্ছে বোর মডেলের ছিল মূল বিষয়টা ছিল। তাহলে এইটার একটু যদি দেখা যায় যে ইলেকট্রন আছে এখানে, অর্থাৎ বোর মডেল অনুযায়ী সেন্টারে আছে নিউক্লিয়াস। আচ্ছা, এখানে আছে কি ইলেকট্রন, নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন কি নেগেটিভ, তার পজিটিভ নেগেটিভকে কি করে আকর্ষণ করে, অর্থাৎ নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে টেনে আছে। তাই সোমারফিল্ড একটা কথা বললো, বলছে যে কেন্দ্রীয় শক্তির প্রভাবে, কেন্দ্রীয় শক্তি মানে এই যে নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে টেনে আছে এইটার প্রভাবে, অর্থাৎ কেন্দ্রীয় শক্তির প্রভাবে, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাবে এবং ইলেকট্রনের তীব্র ঘূর্ণনের জন্য, অর্থাৎ ইলেকট্রনগুলো তীব্রভাবে ঘুরছে, এই যে তাহলে নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে টেনে আছে একটা। আর 2 নম্বর হচ্ছে যে এই যে নিউক্লিয়াস টেনে আছে অথচ ইলেকট্রনগুলো তীব্র গতিবেগে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বলের জন্য এবং ইলেকট্রনের তীব্র ঘূর্ণনের জন্য প্রতিটা কক্ষপথের, প্রতিটা যে বৃত্তাকার কক্ষপথ আছে না, প্রতিটা বৃত্তাকার কক্ষপথের কিছু কিছু উপবৃত্তাকার কক্ষপথ থাকতে পারে। এইটা হচ্ছে আমাদের সোমারফিল্ড মডেলের ফার্স্ট আমাদের মডিফিকেশন। তাহলে নিলস বোরে পরমাণু মডেলে কি বলেছিল নিলস বোর, বলছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে বিশেষ কতগুলো কক্ষপথে। বিজ্ঞানী সোমারফিল্ড কি বললো, বলছে নিউক্লিয়াস ইলেকট্রনগুলো আকর্ষণ করে আছে, এই যে নিউক্লিয়াসের আকর্ষণ বল, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বলের জন্য এবং ইলেকট্রনের নিউক্লিয়াসকে কেন্দ্র করে স্পিডে ঘূর্ণনের কারণে প্রতিটা বৃত্তাকার কক্ষপথের কিছু কিছু উপবৃত্তাকার কক্ষপথ থাকতে পারে। আমরা জানি যে উপবৃত্ত কেমন দেখতে, না উপবৃত্ত হচ্ছে ডিম্বাকার, দেখো তাহলে এই যে উপবৃত্ত ডিম্বাকার, ডিম্বাকার উপবৃত্তের কি হয়, দুটো ফোকাস থাকে, এখানে একটা ফোকাস এখানে একটা ফোকাস, যে কোনো একটা ফোকাসকে মধ্যে কি থাকে নিউক্লিয়াস থাকবে। তাহলে উপবৃত্তের দুটো ফোকাস থাকে, যে কোনো একটা ফোকাসে কি থাকবে নিউক্লিয়াস থাকবে। তাহলে এইটা তাহলে ফার্স্ট মডিফিকেশন এই হচ্ছে আমাদের সোমারফিল্ড বললেন যে কি বললেন, বলছে যে যে কেন্দ্রীয় শক্তির প্রভাবে অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বলের জন্য আর ইলেকট্রনের স্পিডে ঘূর্ণনের কারণে বৃত্তাকার যে কক্ষপথগুলো হয় সেই বৃত্তাকার কক্ষপথ ছাড়া প্রতিটা বৃত্তাকার কক্ষপথের কিছু কিছু উপবৃত্তাকার কক্ষপথ থাকতে পারে। 1 নম্বর। এই উপবৃত্তাকার যে কক্ষপথগুলো, এই উপবৃত্তাকার কক্ষপথগুলো কেমন থাকবে, মনে করো এটা একটা বৃত্তাকার কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ যেটি বলি, তাহলে এরও কিছু উপবৃত্তাকার কক্ষপথ থাকবে এরকম। দেখো ওই যে উপবৃত্তাকার কক্ষপথ থাকছে, এই যে একটা বৃত্তাকার কক্ষপথ একটা উপবৃত্তাকার কক্ষপথ, বলছি এই বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথ গুলোর মধ্যে এনার্জির যে ডিফারেন্সটা এইটা অত্যন্ত নগণ্য, মানে খুব কম। এই খুব কম হওয়ার জন্য এদের মধ্যে এনার্জির পার্থক্যটা খুব কম হওয়ার জন্য দেখা যায় যে রেখা বর্ণালীতে এক একটা রেখা কি হয় অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায়। এই কারণটাই আমি আসছি একটু পরে। আর একটা যেটা বললাম সেটা হচ্ছে জিমেন এফেক্ট আর স্টার্ক এফেক্টের জন্য। জিমেন এফেক্ট আর স্টার্ক এফেক্টের জন্য তিনি কি বললেন, বলছে এই যে উপবৃত্তাকার কক্ষপথ গুলো আছে, তাহলে প্রতিটা বৃত্তাকার কক্ষপথের একাধিক উপবৃত্তাকার কক্ষপথ থাকতে পারে 1 নম্বর। 2 নম্বরে কি বললেন, বলছে এই যে উপবৃত্তাকার কক্ষপথ গুলো এগুলো বিভিন্ন তলে থাকতে পারে। কোন উপবৃত্তাকার কক্ষপথ এরকম আছে, কোনটা এই তলে আছে, কোনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এরকম। তাহলে উপবৃত্তাকার কক্ষপথ গুলো বিভিন্ন তলে যদি থাকে, দেখো কোনটা এটা কোনটা এটা কোনটা এটা, তাহলে উপবৃত্তাকার কক্ষপথ গুলো বিভিন্ন তলে থাকার ফলে কি হয়েছে, পরমাণু যে 3D অর্থাৎ 3D মডেলটা পাচ্ছি, অর্থাৎ পদ্ম ফুলের যে পাপড়ি সেরকম পাচ্ছি। এই একটা মডেল আছে, এই একটা কক্ষপথ আছে, এই একটা তল আছে, এই একটা তল আছে, এই একটা তল আছে, অর্থাৎ পদ্ম ফুলের পাপড়ির মতো, অর্থাৎ পরমাণু যে 3D এই 3D এর গঠনটা কিন্তু সোমারফিল্ড মডেল থেকে পাওয়া যাচ্ছে। তাহলে সেকেন্ড যে মডিফিকেশনটা সেটা তিনি কি বললেন, যে এই যে উপবৃত্তাকার কক্ষপথ গুলো এগুলো বিভিন্ন তলে থাকতে পারে। তাহলে আলটিমেট বিষয়টা কি, যে প্রতিটা বৃত্তাকার কক্ষপথে একাধিক উপবৃত্তাকার কক্ষপথ থাকতে পারে। আর দ্বিতীয় কি, এই উপবৃত্তাকার কক্ষপথ গুলো বিভিন্ন তলে অবস্থান করতে পারে। এই বিভিন্ন তলে অবস্থান করতে পারে, এইটা ফলে কি হয়েছিল, জিমেন এফেক্ট আর স্টার্ক এফেক্টের আমাদের ঘটনাগুলো দেখা গেল। যেমন একটা ইলেকট্রন যদি ঘুরে, মনে করো এখানে একটা ইলেকট্রন ঘুরছে, এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা ঘুরছে এই উপবৃত্তাকার কক্ষপথে, তাহলে ইলেকট্রন ঘুরছে মানে কি নেগেটিভ আধান ঘুরছে। তাই নেগেটিভ আধান ঘোরার জন্য কি হয়, আমরা জানি ইলেকট্রন যেদিকে ঘুরে তার বিপরীতে কি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। ইলেকট্রন যদি ঘুরে তার চারদিকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র একটা সৃষ্টি হয়, তো সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র, মনে করো আমি একটা দেখাচ্ছি, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কি হয়, চৌম্বক ক্ষেত্রে একটা ডাইরেকশন থাকে, এইটা মনে করো একটা, এটা মনে করো নিউক্লিয়াস। তাহলে এখানে যে নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস থেকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে বিভিন্ন
বৃত্তাকার কক্ষপথ, কিছু কিছু আছে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। একটা ইলেকট্রন মনে করো যেদিকে ঘোরার ফলে এই দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়ে আছে, কোনো ইলেকট্রন ঘোরার ফলে এই দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়ে আছে, কোনো ইলেকট্রন ঘোরার ফলে এই দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়ে আছে। আমি যদি বাইরে থেকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি তখন কি হবে? বাইরে থেকে যে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করবো সেই চুম্বক ক্ষেত্র ইলেকট্রনের চুম্বক ক্ষেত্র কে কি করবে? প্রভাবিত করবে, এবং ইলেকট্রনের চুম্বক ক্ষেত্রের অভিমুখটা কি হবে? সামান্য পরিমাণ চেঞ্জ হয়ে যাবে, ঘুরে যাবে। এই সামান্য পরিমাণ ঘুরে যাওয়ার জন্য কি হয় না, ওই সূক্ষ্মতর রেখাগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায়। এই টোটাল বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি পরপর বলে যাচ্ছি আস্তে আস্তে করে এই টোটাল বিষয়। যাই হোক, আমাদের সোমারফিল্ড তাহলে কি করলো না, নিলস বোরের যে অ্যাটমিক মডেলে যে দুটো জিনিস ব্যাখ্যা করা যাচ্ছিল সেই দুটো ব্যাখ্যা করার জন্য নিলস বোরের অ্যাটমিক মডেলটাকে একটু মডিফিকেশন করে। তিনি কি বললেন যে বলছে কেন্দ্রীয় শক্তির প্রভাবে অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাবে এবং ইলেকট্রনের স্পিডে ঘূর্ণনের জন্য বৃত্তাকার কক্ষপথ ছাড়াও কিছু উপবৃত্তাকার কক্ষপথ থাকতে পারে, 1 নম্বর। আর 2 নম্বর তিনি বললেন যে এই উপবৃত্তাকার কক্ষপথগুলো বিভিন্ন তলে অবস্থান করতে পারে। সোমারফিল্ড মডেলের এই তথ্যের উপর ভিত্তি করে আমরা এবার কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আসছি। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি সেই বিষয়ে আমি আসছি। এবার আসা যাক যে কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি জিনিসটা কি। একটা ছোট গল্প বলা যাক। মনে করো যে একটা রুমে তোমার কয়েকজন স্টুডেন্ট আছো যারা বসে গল্প করছো অথবা পড়াশোনা করছো, কিছু একটা করছো। এখন আমি যদি ওই স্টুডেন্টগুলোর মধ্যে কোনো একজনকে যদি আমি ডাকতে চাই, পার্টিকুলার ভাবে ডিনোট করতে চাই ওই স্টুডেন্টটার কথা বলছি, তখন আমি কি বলবো? ওই স্টুডেন্টের নাম ধরে ডাকবো। যদি দেখা যায় যে নাম ধরে ডাকছি এই একই নাম একাধিক স্টুডেন্টের আছে, তখন সবাই সাড়া দিবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? নামের সঙ্গে টাইটেলটা যোগ করব। এটাও যদি দেখা যায় যে একাধিক স্টুডেন্টের একই নাম একই টাইটেল আছে, তখন আমরা কি করি না, নামের সঙ্গে টাইটেল, টাইটেলের সঙ্গে বাবার নাম যোগ করি। যদি দেখা যায় যে বাবার নাম টাইটেল একই, তাহলে নাম, বাবার নাম এবং টাইটেল তিনটেই একই, দুটো ছেলে পড়ছে, সেক্ষেত্রে কি করব না, নাম বলবো, তার বাবার নাম বলবো, তার টাইটেল বলবো, আর তার লোকেশনটা বলবো, কোথায় থাকে। যখনই বলবো তখন একটা নির্দিষ্ট কোনো স্টুডেন্টকে ডিনোট করা হলো। অর্থাৎ কোনো মানুষকে ডিনোট করার জন্য আমরা 4টে সংখ্যা ইউজ করি। একটা হচ্ছে নাম, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে বাবার নাম, একটা হচ্ছে লোকেশন। তাহলে কিন্তু একটা মানুষকে সঠিকভাবে ডিনোট করা যাবে। এখন একটা জিনিস আসা যাক, মনে করো যে একটা পরমাণুর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে একটা পরমাণুতে টোটাল কতগুলো কক্ষপথ থাকে না, 7টা কক্ষপথ থাকে। 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। তাহলে পরমাণু কেমন? একটা গোলক। পরমাণুর কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে কক্ষপথগুলো দেখছো না, এই কক্ষপথগুলোই বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে। কোন দিকে ঘুরে? রাদারফোর্ডের মডেল অনুযায়ী ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। এখন এই যে কক্ষপথগুলো ঘুরছে, ফার্স্ট অরবিটালে কটা ইলেকট্রন থাকে? দুটো। তোমরা জানো, আমি আসছি, একটু পরেই আসছি। ফার্স্ট অরবিটালে দুটো, তারপরে কক্ষপথে কটা? 8টা, তারপরে কক্ষপথে কটা? 18টা, তারপরে কক্ষপথে কটা না 32 বা 32টা। এখন দেখো এই যে ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ যে প্রথম কক্ষে দুটো, তারপরে 8টা, তারপরে 18টা, তারপরে 32টা, 4 নম্বর কক্ষপথে 32টা, 5 নম্বরে সেখানেও 32, 6 নম্বর, 7 নম্বর সবগুলোই 32, এই হিসাবে থাকে ইলেকট্রন গুলো থাকে। এখন এই যে ইলেকট্রন গুলোর কোনো একটাকে পার্টিকুলার যদি আমি ডিনোট করতে চাই যে এই ইলেকট্রনটার কথা বলছি, কার কথা বলছি? এই ইলেকট্রনটার কথা বলছি। ওই ইলেকট্রনটাকে যদি আমি ডাকতে চাই, কিভাবে ডাকবো? এখানে যা দেখতে পাচ্ছ সবগুলোই তো ইলেকট্রন। এখানেও যে ইলেকট্রনটা আছে তারও যে ভর, তারও যে প্রপার্টি, এখানে ইলেকট্রনের ভর প্রপার্টি একই, এরা তো সবাই ইলেকট্রন। তাহলে সবাই, মানুষের ক্ষেত্রে তবু একটু চেঞ্জ করা যায়, মানে দেখতে একটু আলাদা হয়, কিন্তু এদের দেখতে সবাই তো ইলেকট্রন, তার সবাই তো দেখতে একই রকম। তাহলে পরমাণুর মধ্যে কোনো একটা ইলেকট্রনকে যদি আমি ডিনোট করতে চাই, ওই ইলেকট্রনটাকে আমি কিভাবে ডাকবো? সেটার জন্য আসছে কোয়ান্টাম সংখ্যা। যেমন মানুষের ক্ষেত্রে 4টে সংখ্যা ইউজ করছিলাম, সেরকম পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের, পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কি হচ্ছে? ঘুরছে। সবারই ভর একই, সবারই প্রপার্টি মানে ক্যারেক্টারটা একই, কারণ সবাই ইলেকট্রন, ইলেকট্রনের ধর্ম কেমন? নেগেটিভ। সবারই ভর একই, সবারই ক্যারেক্টার একই, সবাই ইলেকট্রন। তাহলে এতগুলো ইলেকট্রন যদি সবাই একই রকম হয়, তাহলে এদের কোনো একটাকে আমি কিভাবে ডিনোট করব? এটার জন্য আসছে কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার সমূহ। কি বলছে? কোয়ান্টাম সংখ্যা কাদের বলে? বলছে পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কোনো একটাকে সঠিকভাবে ডিনোট করার জন্য যে সংখ্যাগুলো ইউজ করা হয়, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার।
তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি, যে পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কোনো একটিকে সঠিকভাবে ডিনোট করার জন্য, যে ওই ইলেকট্রনটাকে আমি কিভাবে ডিনোট করব, কিভাবে সূচিত করব ওই ইলেকট্রন, এই সঠিকভাবে ডিনোট করার জন্য যে সংখ্যাগুলো ইউজ করা হয় সেই সংখ্যাগুলোকে একসঙ্গে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা আমাদের কোয়ান্টাম নাম্বার। টোটাল কতগুলো কোয়ান্টাম সংখ্যা আছে? 4টে কোয়ান্টাম সংখ্যা আছে। কটা? 4টে। এই 4টে কোয়ান্টাম সংখ্যার ফার্স্টটা কি না, ফার্স্ট যেটা সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 1 নম্বর হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বর কি? 2 নম্বর যেটা সেটা হচ্ছে গৌণ বা সাবসিডারি বা দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে বলছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। 3 নম্বরটা কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা বলছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর 4 নম্বর যে সংখ্যাটা ইউজ করা হয় একটা ইলেকট্রনকে সঠিকভাবে ডিনোট করার জন্য সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্প্রিং কোয়ান্টাম নাম্বার। এই সংখ্যাগুলো যদি আমি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান একাধিক ইলেকট্রনের যে কোনো একটাকে সঠিকভাবে আমি ডিনোট করতে পারবো ওই ইলেকট্রনটা। এই যে বললাম যে 4টে সংখ্যা একটা ইলেকট্রনকে ডিনোট করার জন্য, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম সংখ্যা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা বলছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, 3 নম্বর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, 4 নম্বর হচ্ছে স্প্রিং কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বারগুলো অ্যাকচুয়ালি কি সেটার দিকে এবার আসছি। যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি একটু ভালো করে বুঝো। দেখো, প্রথম যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে কে থাকে না প্রোটন থাকে, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে, তাই তো? তাহলে প্রথম যে কক্ষপথ, দেখো কটা কক্ষপথে পরিভ্রমণ করে? 7টা কক্ষপথে পরিভ্রমণ করে। 1 নম্বরে যেটা আসছি, 1 নম্বর একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি, এর সাহায্যে আমরা কি জানতে পারি, কিভাবে ডিনোট করি সেটা একটু দেখা যাক ভালো করে। দেখো, এটা যদি একটা পরমাণু হয় তাহলে পরমাণু এটা নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, বিভিন্ন কক্ষপথে ঘুরছে। টোটাল কতগুলো কক্ষপথ আছে? 7টা কক্ষপথ আছে। টোটাল কতগুলো কক্ষপথ আছে? 7টা। এই 7টা কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করছে। বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন থাকে। এই যে প্রথম কক্ষপথটা, এই যে প্রথম কক্ষপথ তোমরা ছোটবেলায় পড়েছো, প্রথম যে কক্ষপথ সেটাকে নাম দেওয়া হয়েছিল কি কক্ষ, মনে পড়ছে? ছোটবেলায় পড়েছো। তারপর এটাকে বলা হচ্ছে এল কক্ষ, তারপর এটাকে বলা হচ্ছে এম, তারপরে এন, তারপরে কে, এল, এম, এন, ও, পি, কিউ। কতগুলো কক্ষপথ আছে? এইগুলো আছে। তাহলে কে থেকে কিউ পর্যন্ত টোটাল কটা কক্ষপথ আছে? না, টোটাল 7টা কক্ষপথ আছে। এই যে কক্ষপথগুলোকে কি দিয়ে সূচিত করা হয়? একটা নাম্বারিং দেওয়া হয়। কক্ষপথগুলোকে কি দিয়ে ডিনোট করা হয়? এন দিয়ে ডিনোট করা হয়। কক্ষপথগুলোকে কি দিয়ে ডিনোট করা হয়? এন দিয়ে। তাহলে একটা নাম্বার। এই এন এর মানটা 1 কোন কক্ষপথটার ক্ষেত্রে? না, কে কক্ষের ক্ষেত্রে এন এর মান 1, এল কক্ষের ক্ষেত্রে এন এর মান 2, এম কক্ষের ক্ষেত্রে এন এর মান 3, এন কক্ষের ক্ষেত্রে এন এর মান 4, ও কক্ষের ক্ষেত্রে এন এর মান 5, পি এর ক্ষেত্রে এন এর মান 6, কিউ এর ক্ষেত্রে এন এর মান 7। তাহলে কক্ষপথগুলোকে এক একটা নাম্বারিং করা হয়েছে। প্রথম কক্ষপথটাকে 1 নম্বর কক্ষপথ, তারপর এটাকে 2 নম্বর কক্ষপথ, তারপর 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, 5 নম্বর কক্ষপথ, 6 নম্বর কক্ষপথ, 7 নম্বর কক্ষপথ। এই যে নাম্বারিং গুলো করা হয়েছে না, 1 2 3 4 5 6 7, এই কক্ষপথের যে নাম্বারিং গুলো, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে একটা পরমাণুর মুখ্য কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি বোঝা গেল আশা করি। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে বিভিন্ন কক্ষপথে। টোটাল কতগুলো কক্ষপথ আছে? 7টা কক্ষপথ আছে। এই 7টা কক্ষপথকে নাম্বারিং করা হয়েছে। এদের সবাইকে কি বলা হয় না, সবাইকে এন দিয়ে ডিনোট করা হয়, মানে নাম্বার। কত নাম্বার? প্রথম কক্ষপথটাকে 1 নম্বর ধরা হয়, দ্বিতীয়টাকে 2 নম্বর, তারপর এটাকে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এই 1 2 3 4 5 6 7 এই যে নাম্বারিং গুলো, এই নাম্বার গুলোকে বলা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কোনো একটাকে ডিনোট করার জন্য আমরা সংখ্যাগুলো ইউজ করি, সেগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। সেই কোয়ান্টাম সংখ্যার মধ্যেই ফার্স্ট যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে এন দিয়ে ডিনোট করা হয়। এই এন এর মানটা হচ্ছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত হয়। এই 1 2 3 4 5 6 7 এই সংখ্যাগুলোকে বলছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা।
এই সংখ্যাগুলোর সাহায্যে আমরা কি জানতে পারি একটু দেখা যাক। দেখো, মনে করো যে n এর মানটা মনে করো বললো যে n সমান 2 আর n সমান 6, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা 2 আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 6, এই দুটোর মধ্যে পার্থক্য কি? 2টা আর 6টার মধ্যে পার্থক্য কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 মানে কি? না 2 নম্বর কক্ষপথের ইলেকট্রনের কথা বলা হচ্ছে। তার 2 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে? 8টা। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 6 মানে কি বোঝাচ্ছে? 6 নম্বর কক্ষপথের ইলেকট্রনের কথা বলা আছে। এখানে যদি কোনো ইলেকট্রন থাকে তার কথা বলা হচ্ছে। তাহলে 2 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 6, এই দুটো থেকে আমি কি জানতে পারি? দুটো জিনিস। প্রথম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 মানে এটা নিউক্লিয়াসের কাছে আছে, ভালো করে বুঝুন। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 মানে কি? এটা নিউক্লিয়াসের কাছে আছে, দেখো নিউক্লিয়াসের কাছে আছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 6 মানে কি? নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, এটা তার ডিস্টেন্সে বোঝাচ্ছে। অর্থাৎ এই 2, 6 এর সাহায্যে বোঝা যাচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সাহায্যে বোঝা যাচ্ছে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আছে না দূরে আছে। 1 নম্বর জানা গেল যে নিউক্লিয়াসের কাছে আছে না দূরে আছে, এটুকু জানা গেল। যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 হয় তাহলে নিউক্লিয়াসের কাছে আছে, যদি 1 হয় তাহলে কি হবে? আরো কাছে আছে। যদি 1 হয় তাহলে কি হবে? আরো কাছে আছে নিউক্লিয়াসে। যদি 7 হয় নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে আছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে জানা যায় যে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে আছে, কাছে আছে, দূরে আছে না মাঝে আছে। 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনটার দূরত্ব, যেটাকে বলছে ব্যাসার্ধ। অর্থাৎ এইটাকে যদি ব্যাসার্ধ ধরি, অর্থাৎ দূরত্ব মানে কি? যে এই যে ডিস্টেন্সটা নিউক্লিয়াস থেকে দূরত্ব মানে এটাকে দূরত্বকে আমরা কি ধরি? রেডিয়াস বলা হয়। আর্থ রেডিয়াস প্রথম অক্ষরটা। তাই রেডিয়াসটা, ব্যাসার্ধটা, এই দূরত্বটা সম্পর্কে জানা যায় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব। যদি n সমান মনে করো 6 হয় তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি। n সমান যদি 2 হয় তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব অনেক কম। তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্ব জানা যায় এবং ব্যাসার্ধটা জানা যায়। কার ব্যাসার্ধ বেশি? 6 নম্বর যদি হয় তার ব্যাসার্ধ বেশি, 2 হলে ব্যাসার্ধ কম। 2 নম্বর। 3 নম্বরে কি জানা যায়? 3 নম্বরে জানা যায় যে এই যে ইলেকট্রনটা ঘুরছে, এই কক্ষপথটার শক্তি কত? অর্থাৎ কক্ষপথের শক্তি মানে কি? বলছে ইলেকট্রনটা এই কক্ষপথে ঘোরার জন্য যে পরিমাণ এনার্জি লাগবে, সেই এনার্জিটাকে বলা হচ্ছে ওই ইলেকট্রনের ওই কক্ষপথের শক্তি। তাহলে দেখো, অ্যাকচুয়ালি কক্ষপথটার কোনো শক্তি থাকে না। কার শক্তিটা? ইলেকট্রনটা। একটা ইলেকট্রন মনে করো 6 নম্বর কক্ষপথে ঘুরছে, তাহলে 6 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ঘোরার জন্য যে পরিমাণ এনার্জি লাগবে, সেই এনার্জিটাকে বলা হচ্ছে ওই কক্ষপথের শক্তি। এই জন্য এই কক্ষপথগুলোকে বলা হচ্ছে স্টেশনারি অরবিট। অর্থাৎ কক্ষপথের কোনো শক্তি থাকে না, এই কক্ষপথে ইলেকট্রনটা ঘোরার জন্য যে শক্তিটা লাগে। দেখো, নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে ঘুরবে তত ইলেকট্রনটা ঘুরতে বেশি পরিধি অতিক্রম করবে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত বেশি দূরত্বে ঘুরবে তত ইলেকট্রনের ওই কক্ষপথের শক্তি তত বেশি। যদি কোয়ান্টাম সংখ্যা মনে করো 2 হয় তাহলে নিউক্লিয়াসের কাছে ঘুরছে মানে কি? এনার্জি কম লাগবে, তার মানে এই কক্ষপথের শক্তি কম। তাহলে ওই কক্ষপথে ঘোরার জন্য ইলেকট্রনের এনার্জি কতটা লাগবে সেটা বোঝা যায়। মনে করো মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, তার মানে কি? আর মুখ্য কোয়ান্টাম সংখ্যা 6, এই দুটোর মাধ্যমে কি বোঝা যায়? মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 মানে কি? এটা নিউক্লিয়াসের কাছে আছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা 6 মানে কি? এটা নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে আছে। 1 নম্বর জানা যায়। 2 নম্বর কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 মানে নিউক্লিয়াসের কাছে মানে কি? কাছে আছে, তার মানে কি? ব্যাসার্ধটা কম। 6 মানে কি? ব্যাসার্ধটা বেশি, মানে নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, ব্যাসার্ধটা বেশি। 3 নম্বর কি জানা যায়? যে 3 নম্বর জানা যায় যে নিউক্লিয়াসের কাছে ঘুরছে যে, তার এনার্জি কম লাগবে। অর্থাৎ n সমান 2 যদি হয় এনার্জিটা কম, শক্তি কম। n সমান 6 মানে কি? ওই কক্ষপথের শক্তি বেশি। এটা জানা যায়। এনার্জির দিক থেকে যদি যাই, তাহলে 6 নম্বর কক্ষপথে এনার্জি বেশি, 2 নম্বর কক্ষপথে এনার্জি কম। 4 নম্বর কি জানা যায়? বলছে প্রতিটা কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত? 2 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, মানে ওই ইলেকট্রন ওই কক্ষপথটায় কতগুলো ইলেকট্রন থাকে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 মানে কি? না 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা আছে, ইলেকট্রন থেকে ওর দূরত্ব জানা যায়, ব্যাসার্ধ জানা যায়। আর ওই 2 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, অর্থাৎ 2 নম্বর কক্ষপথে টোটাল কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করতে পারি 2n² সূত্রের সাহায্যে। এখন n সমান কত? n সমান 1 হবে, 2, 3 ডট দিয়ে কত দূর? 7 পর্যন্ত হয়। তাহলে 1 2 3 7 পর্যন্ত হবে n এর মানটা। তাহলে এটা হচ্ছে টোটাল ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এক একটা কক্ষপথে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কতগুলো আছে, কতগুলো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের 2n² সূত্রের সাহায্যে বের করতে পারি। মনে করো যে n সমান
এক এন সমান যদি এক হয়, তাহলে এন সমান এক হলে ইলেকট্রন কটাগুলো থাকবে না 2 ইন্টু এন স্কোয়ার, এটা সমান কত 2 ইন্টু 1 তার হোল স্কোয়ার সমান 2। তাহলে এক নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। যদি এন সমান 2 হয় তাহলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ফর্মুলাটা কি, ই সমান কত 2 এন স্কোয়ার, এটা সমান কত 2 ইন্টু 2 তার হোল স্কোয়ার সমান 8টা। অর্থাৎ 2 নম্বর কক্ষপথ এন সমান যে 2 হয় কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 8টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক সেম সিস্টেম, এন সমান মনে করো 3 যদি হয়, এন সমান 3, তাহলে ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন কটা হবে না 2 এন স্কোয়ার, এটা সমান কত 2 ইন্টু 3 তার হোল স্কোয়ার সমান কত 18টা। অর্থাৎ 3 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 18টা। আমি 18টা ইলেকট্রন করে দেখিয়ে দিয়েছি। 4 নম্বর কক্ষপথ মানে কি, এন সমান কত, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 4 হয়, তাহলে সেই 4 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ই সমান কত, ই সমান কত 2 এন স্কোয়ার, এটা সমান কত 2 ইন্টু 4 তার হোল স্কোয়ার সমান 32। এখানে একটা জিনিস দেখো, যে এই 2 এন স্কোয়ার সূত্রের সাহায্যে কিন্তু আমরা এভাবে বের করতে পারি যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি 3 হয় তাহলে 18টা, যদি 4 হয় তাহলে 32। বিষয়টা ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাইছি? তাহলে 2 এন স্কোয়ার সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি যে এক একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। প্রথম কক্ষপথ যদি হয় তাহলে 2 এন স্কোয়ার সূত্র কাজে লাগবো, 2 ইন্টু প্রথম কক্ষপথ মানে কি এন সমান 1, তাহলে কত হবে 2 ইন্টু 1 তার হোল স্কোয়ার, মানে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকতে পারে, তারপরে 8টা থাকতে পারে, তারপরে 18টা থাকতে পারে, তারপরে কটা 32টা। তাহলে 4 নম্বর কক্ষপথে তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 মানে কি এন সমান কত না এন সমান 4 যদি হয় তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা কত না 32। এখন একটা জিনিস দেখো, যে এই পর্যন্ত এই 4 নম্বর কক্ষপথ পর্যন্ত অর্থাৎ এন সমান 4, এইটা এন সমান কত না এন সমান 4, এই পর্যন্ত কিন্তু আমাদের 2 এন স্কোয়ার সূত্রটা কাজ করে, মানে খাটে। তারপরে কিন্তু 2 এন স্কোয়ার সূত্র আর কাজ করে না। এটা একটু বুঝে নাও, যারা হায়ার ক্লাসে আছো তাদের জন্য, লোয়ার ক্লাসে যারা আছো তারা একটু দেখে নিতে পারো, আগে থেকে জানতে পারবে অনেকটা কিছু। তাহলে 2 এন স্কোয়ার সূত্র কত দূর পর্যন্ত কাজ করে না 2 এন স্কোয়ার সূত্র 4 নম্বর আমাদের যে কক্ষপথ আছে এই পর্যন্ত কাজ করবে। 5 নম্বর কক্ষপথে ইলেকট্রন কতগুলো থাকার কথা, 5 নম্বর কক্ষপথ মানে কি n সমান 5, তাহলে কি না ই সমান কত না 2 এন স্কোয়ার, মানে কত না 2 ইন্টু 5 তার হোল স্কোয়ার সমান 50, 50টা ইলেকট্রন থাকার কথা। কিন্তু 5 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন থাকার কথা, n সমান যদি 5 হয় 50টা ইলেকট্রন, কিন্তু দেখা যাচ্ছে যে 5 নম্বর কক্ষপথে কটা থাকবে ম্যাক্সিমাম 32, 6 নম্বর কক্ষপথে সেখানেও 32, 7 নম্বর কক্ষপথে সেখানেও 32। অর্থাৎ 4 নম্বর পর্যন্ত কিন্তু ভালোভাবে সূত্রটা কাজ করছে। তাহলে 4 নম্বর পর্যন্ত 2 এন স্কোয়ার সূত্র ভালোভাবে কাজ করে। 4 নম্বরের পর 5, 6, 7 এই থেকে কিন্তু 2 এন স্কোয়ার সূত্রটা কোনো কাজ করে না। এইটা 2 এন স্কোয়ার সূত্রের একটা মানে ডিমেরিটস বলা যেতে পারে। তাহলে 2 এন স্কোয়ার সূত্র কত দূর কাজ করে 4 নম্বর, তার 2 এন স্কোয়ার সূত্র 5, 6, 7 এখান থেকে আর কাজ করবে না, এখান থেকে কাজ করবে না 2 এন স্কোয়ার সূত্র, এখান থেকে কাজ করবে না, কোথায় 5, 6, 7 অরবিটালে কাজ করবে না। আরেকটা ডিমেরিটস কি, আরেকটা মানে ভুল কি, এখানে কাজ করে না সীমাবদ্ধতা যেটাকে বলেছে। তাহলে 2 এন স্কোয়ার সীমাবদ্ধ কি না 2 এন স্কোয়ার সূত্রের সীমাবদ্ধতা সেটা হচ্ছে 4 নম্বর পর্যন্ত এই সূত্র কাজ করবে, 4 নম্বর পর 5, 6, 7 কাজ করবে না। একটা ডিমেরিটস। 2 নম্বর ডিমেরিটস কি আছে, 2 এন স্কোয়ার সূত্রের 2 নম্বর ডিমেরিটস যেটা হচ্ছে লাস্ট অরবিটালটা যত নম্বর কক্ষপথই হোক, 5 নম্বর 6 নম্বর 7 নম্বর যত নম্বর কক্ষপথই হোক, শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে ভালো করে বুঝে নাও, বলছে শেষ কক্ষপথে মনে করো যে আমি বললাম যে n সমান 7, যে n সমান কত না 7, অর্থাৎ 7 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকার কথা, প্রথম 2 এন স্কোয়ার, এটা সমান কত 2 ইন্টু 7 তার হোল স্কোয়ার মানে 49, মানে 98টা। কতগুলো ইলেকট্রন থাকার কথা ম্যাক্সিমাম 98টা, কত নম্বর কক্ষপথে 7 নম্বর কক্ষপথে 98টা ইলেকট্রন থাকার কথা। কিন্তু 2 এন স্কোয়ার সূত্র অনুযায়ী কিন্তু 7 নম্বর কক্ষপথে কটা 32, মানে 32 অর্থাৎ 32টা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম। কিন্তু দেখা গেছে যে এই শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। অর্থাৎ শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে ম্যাক্সিমাম 8টা। তাহলে এখানে 2 এন স্কোয়ার সূত্র কাজ করে না, 2 এন স্কোয়ার সূত্র অনুযায়ী 98টা থাকার কথা, কিন্তু লাস্ট অরবিটালে কি 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। আরেকটা ডিমেরিটস কি না 2 এন স্কোয়ার সূত্র আরেকটা যে ডিমেরিট সেটা হচ্ছে লাস্ট কক্ষপথে ঠিক আগের কক্ষপথে, মানে এই কক্ষপথটায় লাস্ট কক্ষপথের ঠিক আগের কক্ষপথে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এগুলো হচ্ছে 2 এন স্কোয়ার সূত্রের ডিমেরিটস। তাহলে এই হচ্ছে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা কত কি জানতে পারলাম, প্রথম হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্ব, কত নম্বর কক্ষপথে আছে নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রন দূরত্ব,
3 নম্বর হচ্ছে ওই কক্ষপথের কথা বলা হচ্ছে, সেটা সেই কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে ওই কক্ষপথে ইলেকট্রনের এনার্জিটা কতটা। এই টোটাল বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলোকে আমরা কি দিয়ে ডিনোট করি? n দিয়ে ডিনোট করি। এই n এর মানটা কত হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। এই তো, মানে 7টা কক্ষপথ আছে। এই 7টা কক্ষপথ হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। এবার যাব সেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা দ্বিগুণিত কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা।